আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চতুর্থ ক্লাসে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইনসার্টের কাজ করতে পারি। গত দিনে আমি হোম নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমি ইনসার্টের জাস্ট 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতরে থাকবে হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল। টেবিল নিয়ে সম্পূর্ণ আলোচনাই থাকবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো চলুন বন্ধুরা, দুনিয়া করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আছি ইনসার্টের বাম পাশে পেজ নামের যে বক্সটি রয়েছে, এই বক্সের দিকে যদি একটু লক্ষ্য করি আমরা, তাহলে এখানে 3টা অপশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কভার পেজ। কভার পেজের নাম কিন্তু আমরা সবাই শুনছি কম বেশি। যখন আমরা একটা বই পড়ি তখন সেই বইয়ের কিন্তু একটা কভার পেজ থাকে এবং সেই কভার পেজেরও কিন্তু একটা ডিজাইন থাকে। ঠিক তেমনি আমরা যখন ইবুক পড়ি, অর্থাৎ অনলাইনে কোনো বই পড়ি অথবা পিডিএফ কোনো ফাইল পড়ি, যদি সেটা বই আকারে বানানো থাকে তাহলে দেখব যে ফার্স্টে যে পেজটা থাকে সেটা হচ্ছে সেই ইবুকের অথবা পিডিএফের কভার পেজ। তো এখানে কভার পেজ হিসেবে আমি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি বা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে কিছু টেমপ্লেট অটোমেটিক এখানে চলে আসবে এবং এই টেমপ্লেটগুলো হচ্ছে মূলত কভার পেজের যে ডিজাইনগুলো আছে সেইগুলো এখানে দিয়ে দিছে। এখন এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটি কভার পেজের ডিজাইন নিয়ে আমি কিন্তু চাইলে ইউজ করতে পারবো। ধরুন আমি যদি এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করি, তাহলে দেখবেন যে আমার এইটা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কী হবে, কভার পেজ হিসেবে সিলেক্ট হবে এবং পরবর্তীতে আরেকটি পেজ চলে আসবে। এবং সেম ওয়েতে আমরা যদি অন্য একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করি তাহলেও কিন্তু সেম জিনিসটা দেখতে পাবো। সো এটা হচ্ছে কি কভার পেজের ডিজাইন। তো এখন আমরা আসবো হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমাদের লেখার সময় প্রতিটা ক্ষেত্রে কিন্তু পেজের দরকার হয়। তো আমরা যদি একটার পর একটা পেজ অ্যাড করতে চাই তাহলে কিন্তু এই যে ব্ল্যাঙ্ক পেজ নামক যে অপশনটা আছে এই অপশনে যতবার ক্লিক করব ততবার কিন্তু একটা করে পেজ এখানে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। এখন আমরা আসি হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক নিয়ে আমি গতদিন পেজ লেআউটের ভিতরে আলোচনা করেছি। তো পেজ ব্রেকটা হচ্ছে কি, আপনি যদি একটা পেজ বাদ দিয়ে অন্য পেজ থেকে দ্বিতীয় কোনো পেজ থেকে লেখা আরম্ভ করতে চান, সেক্ষেত্রে আপনি পেজ ব্রেক যদি প্রেস করেন তাহলে কিন্তু নতুন একটা পেজ অ্যাড হবে। তো পেজ এই বক্সের অর্থাৎ পেজেস এই বক্সের যে আলোচনা সেটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে টেবিলের আলোচনায়। টেবিলের আলোচনা করতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে টেবিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখনই কোনো ডকুমেন্ট তৈরি করি তখনই কিন্তু আমাদের টেবিলের প্রয়োজন হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ছক তৈরি করার ক্ষেত্রে আমাদের টেবিল প্রয়োজন হতে পারে। তো আসুন দেখি বন্ধুরা কীভাবে আমরা খুব সহজেই টেবিল ড্র করতে পারি। তো আমি যদি টেবিল নামক যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করি, এখন ইনসার্ট টেবিলের নিচে দেখবেন যে কতগুলো বক্স রয়েছে, ফাঁকা বক্স ছোট ছোট। তো এইগুলো হচ্ছে একটা টেবিল। আপনি যদি এখান থেকে ফার্স্ট যে বক্সটা আছে এই বক্সটা সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন এই বক্সের যে মাপটা সেটা হচ্ছে কি একটা কলাম এবং একটা রো। অর্থাৎ এই টেবিল যদি আমি ক্রিয়েট করি তাহলে এই টেবিলের একটা কলাম থাকবে, একটা রো থাকবে। এখন যদি আমি আস্তে আস্তে ডান দিকে যাই তাহলে দেখবেন যে এই টেবিলটার একটাই রো কিন্তু 2টা কলাম। এবার তুমি একটু নিচের দিকে আসি তাহলে দেখবেন যে আমার এটা 2টা রো হয়ে গেছে, কলাম কিন্তু 2টাই আছে। সেম ওয়েতে আমরা এখান থেকে চাইলে একবার এই নিচ পর্যন্ত যতগুলো আছে 10/8 এর টেবিলটি তৈরি করতে পারবো আমরা, এটা শর্টকাটে। এখন এর বাইরে যদি আমাদের আরও বেশি টেবিলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করব, ইনসার্ট টেবিল নামক যে অপশন রয়েছে সেখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এখানে একটি ছোট একটা বক্স আকারে উইন্ডো চলে আসবে। এখানে চাইলে আপনি নাম্বার অফ কলামসের করে আপনার প্রয়োজন অনুসারে কলাম ইনসার্ট করবেন এবং নিচে নাম্বার অফ রোস এখানে রো ইনসার্ট করবেন। তো এখানে 5 দেওয়া আছে, আমি এখানে মনে করি 10 দিয়ে দিই এবং নাম্বার অফ রোস দিলাম 5। এবার যদি আমি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখবেন আমি যে কয়টা রো চাইছি এবং যে কয়টা কলাম চাইছি সেই আকারে কিন্তু একটা টেবিল আমাকে এখানে ক্রিয়েট করে দিছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা প্রয়োজন মতো আমাদের ব্যবহার এর ক্ষেত্রে আমরা যে কোনো টেবিল
ক্রিয়েট করতে পারবো। এখন আমরা যদি টেবিলের উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে হেল্পের ঠিক ডান পাশে দুইটা অপশন অটোমেটিক অন হয়ে যাবে। এটার একটা আছে টেবিল ডিজাইন আর একটা আছে লেআউট। আমরা যদি শুধু পেজের উপরে ক্লিক করা থাকি তাহলে কিন্তু এই দুটো অপশন থাকবে না। জাস্ট আমরা যখনই পেজের উপরে ক্লিক করব তখনই কিন্তু এই অপশন দুটি চলে আসবে। দেখেন এই যে এখানে চলে আসছে। তো এই টেবিল ডিজাইন এবং লেআউটের মাধ্যমে আমরা টেবিল কাস্টমাইজ করতে পারবো। তো চলুন আমরা দেখি এই দুটো অপশন ভিতরে কী কী আছে। তো প্রথমে আমি আসি টেবিল ডিজাইনে। টেবিল ডিজাইনে আসলে প্রথমে এখানে আছে টেবিল স্টাইল অপশনস। এখানে তিনটা অপশন এখানে অন করা আছে। একটা আছে হেডার রো, ফার্স্ট কলাম এবং ব্যান্ডেড রোস। এই তিনটা কি আছে চেক মার্ক করা আছে। এটা যেভাবে আছে এইভাবে আমরা রেখে দেব। এখন আমরা যাই হচ্ছে সরাসরি টেবিল স্টাইলে। আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করছি। এখন এই টেবিলের কিছু কিছু ফরম্যাটিং এখানে দিয়ে দিছে। দেখেন বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন স্টাইলের এখানে কিছু ফরম্যাটিং দিয়ে দিছে। আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন মতো পছন্দ অনুসারে খুব সহজে যে কোনো একটি ফরম্যাট নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি এখান থেকে মডিফাই করতে চান কোনো টেবিল এর বাইরে, এই ডিজাইনের বাইরে, তাহলে এখান থেকে মডিফাই টেবিল স্টাইল নামক যে অপশন রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনি টেবিলটাকে মডিফাই করতে পারবেন। আবার যদি কোনো একটা অপশন এখানে নিয়ে ফেলেন, এখান থেকে যে কোনো একটা ডিজাইন নেওয়ার পর আপনি রিমুভ করতে চান তাহলে যেখান থেকে ক্লিয়ার নামক যে অপশন আছে এটাতে প্রেস করলে কিন্তু আপনার এই ফরম্যাটটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা আসবো হচ্ছে শেডিং। তো আমি একটু জুম করে নিলাম। এখন শেডিং জিনিসটা কি, তো আপনারা মনে করেন এটা হচ্ছে আমার টেবিলের একটা হেডিং। এই যে ফার্স্টে যে এই উপরের যে ইয়াটা আছে এই রোটা, এটা হচ্ছে আমার হেডিং। এখানে আমি বিভিন্ন জিনিস ইনসার্ট করতে পারি। এক সিরিয়াল নাম্বার, তারপরে এখানে হইতে পারে নেম, কারো নেম হইতে পারে, নেম হইতে পারে। এরপরে এখানে ধরুন আপনি আইডি নাম্বার থাকতে পারে। তো এইভাবে আমি এটাকে হেডিং হিসেবে ধরে নিলাম। এখন আমি যদি চাই যে আমার এই হেডিংটার একটা নির্দিষ্ট কালার আমি দেবো এখান থেকে, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে শেডিং নামক যে অপশন আছে এখান থেকে আমি যে কোনো একটি কালার চুজ করলে কিন্তু আমার ওই যে রোটা ছিল সেটা কিন্তু সেই কালারে এখানে দেখা দিবে। তো এটা হচ্ছে শেডিংয়ের কাজ। এখন আমরা আসছি বর্ডার স্টাইলে। বর্ডার স্টাইল বলতে এইখানে যে টেবিলে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো কিন্তু একটা চিকন লাইনের বর্ডার, ঠিক না? এখন যদি আপনি এখান থেকে এই যে বর্ডার পেইন্ট নামক যে অপশনটা যদি আপনি অন করেন তাহলে এখান থেকে একটা ব্রাশের মতো আসবে এবং এইখানে যে অপশনগুলো চুজ করা থাকবে সেই আকারে কিন্তু আপনি এখানে ইচ্ছা করলে এই বর্ডারগুলোকে পেইন্ট করতে পারবেন। যদি আমি এখান থেকে বর্ডার স্টাইলটাকে চেঞ্জ করে ডাবল লাইন করে দেই এবং এটা চাইলে কিন্তু আপনি মোটা বা চিকনও করতে পারবেন এখান থেকে এই অপশনের মাধ্যমে। আমি যদি কালারটাকে চেঞ্জ করে এরকম একটা অরেঞ্জ কালার দিয়ে দিই, এখন আমি জাস্ট খালি আমার বর্ডার উপর দিয়ে আমি এটাকে ড্র্যাগ করলেই আমার এটা কিন্তু অটোমেটিক ওইরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখেন যেভাবে আমি দিব, যে অ্যাঙ্গেল আমাকে বর্ডার পেইন্ট করতে হবে ওইভাবে আমি দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে বর্ডার পেইন্টের কাজ। তো মোটামুটিভাবে টেবিল ডিজাইনের যে অপশনগুলো ছিল সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে লেআউটে। দেখব যে লেআউটের ভিতরে কী কী অপশনস রয়েছে। তো এই টেবিলের লেআউটের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো জানতে হবে আমাদের সবাইকেই। ফার্স্টে হচ্ছে সিলেক্ট। আমি এখান থেকে চাইলে যদি আমি এখানে একটা আমাদের কার্সরটাকে যে কোনো একটা সেলের উপর রাখি, এখন সিলেক্ট নামে অপশন যদি আমি সিলেক্ট সেল দেই তাহলে যেই বক্সের উপরে বা যেই সেলের উপরে কার্সরটা রয়েছে সেইটাই শুধুমাত্র সিলেক্ট হবে। এখন আমি যদি অন্য একটি সেলের উপরে কার্সরটা রেখে এখান থেকে সিলেক্ট কলাম দেই তাহলে কার্সরটা যেই কলামের উপর আছে সেই কলামটা কিন্তু সিলেক্ট হবে। সেম ওয়েতে আমি কার্সরটা রাখার মাত্র যেই রোর উপর থেকে রেখে আমি সিলেক্ট রো দেব, সে দেওয়া মাত্রই কিন্তু ওই পুরো রোটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে সিলেকশনের কাজ। আবার যদি এখান থেকে সিলেক্ট টেবিল দেই তাহলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে। তবে আপনি এই কাজটা কিন্তু খুব সংক্ষেপে বা শর্টকাটে করতে পারবেন। এখানে দেখেন এই যে চারদিকে প্লাস নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু পুরো টেবিলটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো
এখন আমরা যাবো হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিসের ভিতরে এখানে কিছু কিছু অপশনস দিয়ে দিছে, যেমন টেবিল, রো, কলাম। কলামের ভিতরে এই দুইটা অপশনস লাগবে, একটা আছে যেটা প্রিফার্ড উইথ এবং মেজার ইন, এই দুইটা। এটা মেজার ইন ইঞ্চিতে দেওয়া আছে, অথবা পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ আপনি ইউজ করতে পারবেন। আমরা আসবো হচ্ছে ড্র টেবিলে। তো আমরা যখন ড্র টেবিল নামক অপশনটি অন করে দেব, একটা পেনের মতো একটা আইকন আসবে, এবং এই আইকনের মাধ্যমে আমি এই যে টেবিল ডিজাইনের এইখানে যে পেনটা ছিল, এই পেনটাই এখানে অটোমেটিক টেবিল ড্রর কাজ করবে। দেখেন আমি দেখুন সরাসরি এখানে ড্র করতে থাকি, তাহলে এই যে টেবিল ডিজাইনের এখানে যেই অপশনগুলো আমি ইউজ করছিলাম, ফরম্যাটটা ইউজ করছিলাম, সেই ফরম্যাটে কিন্তু এখানে টেবিলটা আমার ড্র করতেছে। এখন আমি এখান থেকে এই স্টাইলটাকে চেঞ্জ করে চিকন বর্ডার দিয়ে দিই, এবং কালারটা যদি ব্ল্যাক করে দিই, তাহলে এখন যদি আমি ড্র করি, তাহলে দেখবেন এই যে এটা যে হুবহু যে ইয়াটা ছিল, বর্ডারটা ছিল, ওই বর্ডারে কিন্তু এখানে ড্র হইতেছে। তো এটা হচ্ছে ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে কিন্তু টেবিল ড্র করে নিতে পারবেন। এখন হচ্ছে ইরেজের কাজ তো আপনারা বুঝতেই পারছেন। ইরেজ মানে কোনো কিছু মোছা, তার মানে ইরেজার দিয়ে আমরা কী করতে পারবি, যে কোনো টেবিল মুছতে পারবো আমরা। জাস্ট সিলেক্ট করে যে কোনো একটা বর্ডারের উপর আমরা যদি নিয়ে এটাকে একবার ক্লিক করি, তাহলে কিন্তু এটা যেই রো অথবা কলামটা কী হবে, আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইরেজারের কাজ। এখন আমরা আসবো হচ্ছে ডিলিট অপশনে। আমি যদি এখানে আমার কার্সরটাকে যে কোনো একটা সেলের উপরে রাখি, এবং রাখার পরে যদি এখান থেকে ডিলিট অপশনে যে আমি ডিলিট সেল দিই, তাহলে আমার এই সেলটা, যেই সেলের উপরে আমি কার্সর রাখবো, সেই সেলটা কী হবে, ডিলিট হয়ে যাবে। এবং একটা অপশন আসবে এখানে যে আপনি কি শিফট সেল লেফট, ওকে। তো এটা ডিলিট হয়ে কী হবে, এই সেলটাকে লেফটে চলে গেছে। এইভাবে হচ্ছে আমরা সেল ডিলিট করতে পারবো। সেম ওয়েতে আমরা যদি কলাম ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার যে কলামটা ছিল, ওই কলামটা ডিলিট হয়ে যাবে। সেম ওয়েতে যদি ডিলিট রো দেই, তাহলে কার্সরটা যার উপর থাকবে সেই রোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর ডিলিট টেবিল দিলে আমার পুরো টেবিলটাই মুছে যাবে। তো এখন আমরা দেখব যে এই যে অপশনটা আছে, ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এর কাজগুলো কি। তাহলে এখন আমি মনে করি যে এখানে আমার একটা হেডিং আছে, আমি একটা স্টুডেন্টদের রেজাল্ট শিট তৈরি করতেছি। এখন আমি এখানে একটা হেডিং দিই সিরিয়াল, এখানে দিই নেম, রোটা এটা হচ্ছে এই টেবিলের হেডিং। এখন আমরা যদি ভুল করবে এখানে সিরিয়াল নাম্বারে 1 দিয়ে ফেলছি, 1, এরপরে 2 লিখলাম, সেম ওয়ে 3, 4, 5। এখন আমি যদি একটা জিনিস রং করি, কীরকম দেখেন, আমি যদি মনে করি এখানে এই যে হেডিংয়ের ঘরটা ছিল, এই ঘরটা আমি লিখতে ভুলে গেছি। আমি না লিখে এখানে হেডিংয়ের যে ঘরটা ছিল, এই হেডিংয়ের ঘরটা না দিয়ে আমি সরাসরি এইখান থেকেই 1, তারপরে 2, 3, 4, 5, 6। তো আমি দেখেন হেডিংটা না দিয়ে, হেডিংয়ের অপশনটা না দিয়ে কিন্তু আমি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 করে লিখে ফেলাইছি। দেখা গেল আমি একটা পুরো টেবিলে আমি কমপ্লিট করে ফেলছি, কিন্তু আমার হেডিংয়ের কথা স্মরণ নাই। এখন পরবর্তীতে যদি আমার হেডিংয়ের কথা স্মরণ হয়, যা মনে পড়ে যে আমি এখানে একটা আমার হেডিং দেওয়া করা ছিল, আমি হেডিংটা দেই নেই। তো এখন আমার পুরো যে টেবিলের ডেটাগুলো আছে, সেটা কিন্তু মোছার কোনো দরকার নাই। আমি জাস্ট কী করব, এখান থেকে প্রথম যে রোটা আছে, এই রোটাকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে ইনসার্ট অ্যাবোভ নামক যে অপশনটা আছে, এটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন সেম ওয়েটের এবং হাইটের একটা রো কিন্তু এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন চাইলে কিন্তু আপনি এখানে ওই যে সিরিয়াল নাম্বার, নেম এবং সাবজেক্টগুলো যে ছিল, এগুলো কিন্তু ইচ্ছা করলে আপনি ইনসার্ট করতে পারবেন, যাতে আপনার পুরো টেবিলের কোনো ডাটাকেই মুছতে হবে না। সেম ওয়েতে আপনি যদি এখানে কোনো মিস্টেক করেন, কেমন, যেমন এখানে আপনি লিখলেন 3, 4, 6, 7,
দেখেন আমি এখানে একটা মিস্টেক করছি, কীরকম, একের পরে 2 হওয়ার কথা ছিল, আমি 2 না লিখে কী লিখছি, একের উপর 3 লিখে ফেলছি ভুলক্রমে। এখন আপনার এই 1 এবং 3-এর মাঝখানে যদি কোনো টেবিল ইনসার্ট করতে হয় তাহলে কী করবেন, যদি আপনি প্রথমের যে ইয়াটা আছে, এই 1 নম্বরের যে রোটা আছে এটা যদি সিলেক্ট করেন তাহলে আমাদেরকে ইনসার্ট বিলো দিতে হবে, তাহলে 1 এবং 3-এর মাঝখানে একটা রো আসবে। সেম ওয়েতে আপনি যদি 3 নম্বর কলামটাকে, এই 3 নম্বর যে ইয়াটা আছে, রোটা আছে, এটা যদি আপনি সিলেক্ট করেন, সেম ওয়েতে আপনি 3 নম্বর যে রোটা আছে এটাকে যদি সিলেক্ট করেন, এখন কিন্তু আমার 1 এবং 3-এর মাঝখানে আরেকটা টেবিল আনতে গেলে আমাকে ইনসার্ট অ্যাবভ যেটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু এই মাঝখানে একটা রো চলে আসবে। এখন আমরা যদি চাই যে আমার বাম পাশে কোনো টেবিল ইনসার্ট করতে হবে, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে লেআউটে যায় ইনসার্ট লেফট দিলে এখানে আরেকটা নতুন টেবিল অ্যাড হবে, কলাম অ্যাড হবে। আর যদি আমরা ডান পাশে কোনো কলাম অ্যাড করে চাই তাহলে ইনসাইড রাইটে দিলে কিন্তু আমার এখানে ডান পাশে একটা কলাম অ্যাড হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা উপরে নিচে বামে ডানে যে কোনো জায়গায় কিন্তু ইচ্ছা করলে আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। এখন আমি আসি মার্জে। যদি আমাকে টেবিল ডিজাইনের ক্ষেত্রে কয়েকটা সেলকে আমাদের মার্জ করতে হয়, তাহলে এইভাবে যে কয়টা সেলকে মার্জ করতে হবে সেই কটা সেল এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে মার্জ সেলে দিলে কিন্তু দেখবেন আমার ওই কটা সেল একসাথে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মার্জের কাজ। এখন আমরা যদি কোনো সেলকে স্প্লিট করতে চাই, কেমন, মনে করি আমার এই সেলটাকে ভাগ করতে হবে, তাহলে আমি এটাকে এভাবে এভাবে এই সেলটাকে এভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে স্প্লিট সেল নামক যে অপশন আছে, এখান থেকে এই যে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ আপনি যদি 1/1 দেন তাহলে 1/1-এ কিন্তু এই সেলটা ডিভাইড হয়ে যাবে। আপনি যদি 2/1 দেন তাহলে কি হয় দেখেন, ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু 2/1-এ অর্থাৎ 2টা হচ্ছে কি কলাম আর একটা হচ্ছে রো, এভাবে এটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্প্লিট সেল। এখন আসি স্প্লিট টেবিলে। মনে করি আমি এই পুরো যে টেবিলটা আছে এই টেবিলটাকে 2টা অংশে ভাগ করতে চাই, তাহলে আমি উপরে এবং নিচে কয়টা করে আমি ভাগ করতে চাই সেইভাবে হিসাব করে আমি জাস্ট এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে স্প্লিট টেবিল দিলে আমার টেবিলটা কিন্তু 2টা অংশে ভাগ হয়ে যাবে। বোঝা গেছে বন্ধুরা? তাহলে স্প্লিট টেবিলের ক্ষেত্রে আমরা জাস্ট সিলেক্ট করব, উপরে কয়টা রো রাখবো এবং নিচে কয়টা রো রাখবো, এইভাবে আমরা জাস্ট এটা কাউন্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে স্প্লিট টেবিলে দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক স্প্লিট হয়ে যাবে। এখন আমরা আসবো হচ্ছে সেল সাইজ নামক যে বক্সটা আছে, এই সেল সাইজের বক্সে আমাদের এই 2টা বক্সের কাজ আমাদের মূলত লাগবে। সেটা একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়েট। আমরা যে কোনো একটা সেলের ভিতরে কার্সরটাকে রেখে এখন যদি আমি হাইটটাকে বাড়াই দিই তাহলে দেখবেন আমার এটা নিচের দিকে অর্থাৎ হাইটটা বড় হয়ে গেছে। আর যদি আমি এখান থেকে ওয়েটটাকে বাড়াই দিই তাহলে এটার ওয়েটটা যেই সেলে রাখা থাকবে সেই সেলের ওয়েটটা কী হবে, বেড়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু যে কোনো একটা সেলকে বড় ছোটো করতে পারি এবং লম্বা এবং খাটো করতে পারি। ঠিক আছে, দেখেন এই যে সেলটা আমি বড় করছিলাম, এই সেলটাকে আমি যদি ডিস্ট্রিবিউট করতে চাই এই প্রত্যেকটা সেলের ভিতরে, অর্থাৎ এই রোটা হচ্ছে বড় আর এই রোগুলো হচ্ছে সব ছোট ছোট। এখন আমি যদি এখান থেকে জাস্ট যে কোনো একটা সেলের ভিতরে রেখে আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউট রো দিই, অর্থাৎ এটা হচ্ছে আমার রো, এই রোটা হচ্ছে বড় রো, এই রোটাকে আমি ডিস্ট্রিবিউট করতে চাই অন্যগুলোর ভিতরে, তাহলে এখান থেকে জাস্ট ডিস্ট্রিবিউট রো দিলে কিন্তু আমার এটা অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ সবগুলো এক সাইজে সমানে চলে আসবে। সেম ওয়েতে আমার কলামটা যদি এখন মোটা হয়, সেম কীরকম দেখেন আমি এটা যদি বাড়াই দিই এইভাবে, যেমন এই কলামটা কি বড়, এদিকে একটু বড় এবং এগুলো ছোটো। এখন আমি এখান থেকে কার্সরটা রেখে দিই, ডিস্ট্রিবিউট কলাম দিই, তাহলে দেখবেন অটোমেটিক এটা কী হবে, রিসাইজ হয়ে যাবে, অটোমেটিক সমান হয়ে যাবে সবগুলা। ঠিক আছে,
তো এটা হচ্ছে মূলত ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামের কাজ। এখন আমি একটা লেখা লিখি, মনে করেন এখানে এই দুইটা সেলকে আমি মার্জ করে দিই একসাথে, মার্জ সেল করার পর এখানে আমি একটা লেখা লিখি, যেমন TANVIR, তানভীর লিখলাম। এখন দেখেন আমি এই লেখাটা যখন লিখছি তানভীর, এই লেখাটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে, অর্থাৎ উপরে বাম পাশে অ্যালাইনমেন্ট হয়ে আছে। এখন এই লেখাটা দেখতে কিন্তু অনেকটা খারাপ লাগতেছে, কারণ বক্সটা হচ্ছে বড় এবং লেখাটা ছোট হওয়ার কারণে, এটা এক সাইডে অ্যালাইন হওয়ার কারণে এটাকে দেখতে সুন্দর লাগতেছে না। এখন আপনি যদি চান যে আপনার এই তানভীর নামের লেখাটাকে মাঝখানে আনবেন, কারণ মাঝখানে রাখলে সুন্দর লাগবে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই যে 9টা অপশন আছে, এই 9টা অপশন দিয়ে আপনি বক্সের ভিতরে যে কোনো টেক্সটকে অ্যালাইন করতে পারবেন। যেমন দেখেন এখানে অ্যালাইনমেন্ট হিসেবে লেফটটা সিলেক্ট করা আছে, দেখে এটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে। এখন তো আপনি মাঝখানে দেন, তাহলে লেখাটা এই উপরের মাঝখানে চলে আসবে। তেমনি যদি আপনি রাইটে দেন, তাহলে উপরে রাইটে চলে আসবে। এখন এটা হচ্ছে কি মিডিলের লেফট, এটা হচ্ছে একবার ডাইরেক্ট সেন্টার বা মিডিল, এটা হচ্ছে মিডিলের রাইট, এটা হচ্ছে নিচের লেফট, এটা হচ্ছে নিচের মিডিল, এটা হচ্ছে নিচের রাইট। তো এইভাবে এই 9টা অপশনের যে কোনো একটা অপশন ইউজ করে আপনি কিন্তু লেখাগুলোকে যে কোনো জায়গায় আপনি প্লেস করতে পারবেন। ঠিক আছে, এখন আমি যদি অ্যালাইনমেন্টের এই যে টেক্সট ডিরেকশন যে অপশনটা আছে, এটাকে আমি দেখেন আস্তে আস্তে যে বাম থেকে ডান দিকে গেছে, আরোগুলা এই যে বাম থেকে ডানে গেছে। আমি ডিরেকশন দিয়ে ঘুরাই দেই, দেখেন আমার ডিরেকশনটা উপর থেকে নিচের দিকে, এই লেখাটা কি হয়েছে উপর থেকে নিচের দিকে চলে গেছে। সেম ওয়েতে আমি দেখে আরেকবার চেঞ্জ করি যে নিচের থেকে উপরে, তাহলে এটা কিন্তু নিচের থেকে উপরে ঘুরে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট ডিরেকশনটাকে চেঞ্জ করে। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু মূলত এই যে টেবিল লেআউটের যে কাজগুলো ছিল, তার সবগুলো গুরুত্বপূর্ণ অপশনের কাজগুলো কিন্তু দেখা শেষ। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।